তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। সূর্য অস্ত যাচ্ছে পশ্চিম আকাশে, লালিমায় ছেয়ে গেছে পুরো আকাশ। গাড়িতে অন্যমনস্ক হয়ে বসে আছে নাওমি। তার কোলেই ছোট্ট আদনান বিস্ময় নিয়ে সব দেখছে আর এটা ওটা নিয়ে খেলছে। আর ড্রাইভ করতে থাকা আজলান একটু পরপর ওদের দিকে তাকাচ্ছে। নাওমির কোনো যুক্তি আজলানের সামনে টেকেনি। সে আজলানের কথাই মানতে বাধ্য হয়েছে। ছেলের একটা সুন্দর জীবন আর আজলানের খাতবিহীন ভালোবাসা এবং মায়ার টান ওকে বাধ্য করেছে মেনে নিতে। শেষমেশ ওর যুক্তিতর্কে পানি ঢেলে আজলান ওকে আধ ঘন্টা সময় দিয়ে বেরিয়ে যায় এবং ঠিক আধা ঘন্টার পর একটা কালো রঙের গাড়ি নিয়ে ফিরে আসে। আদনানের গাড়ির প্রতি আকর্ষণ দেখে হয়তো এই তৎক্ষণিক সিদ্ধান্ত। ওর ভাবনার ছেদ ঘটিয়ে আজলান গলা ঝেড়ে বলল, ফুচকা খাবে? ফুচকা তো তোমার প্রিয়। নাওমি চমকে তাকালো। আজলান মনে রেখেছে তার কি পছন্দ? এত ব্যস্ত মানুষ এসব মাথায় রাখে? 3 বছর আগের কত শত বিকেল ও সন্ধ্যা এই একটা খাবারের আবদারে কেটে যেত। তা নাওমির মুহূর্তেই মনে পড়ে গেল। আজলান তখনও ওর সব কথা মুখ ফুটে বলার আগেই বুঝে যেত। আজ এতদিন পর, এত ঝড়ের পরও আজলান ওর সেই ছোট্ট ভালো লাগাটার কথা ভুলে যায়নি। নাওমি ওপরে না দেখলেও ভেতরে ভালো লাগা কাজ করলো তার। সে ছোট্ট করে জবাব দিল, না, লাগবে না। দুপুরের খাবারটা একটু দেরিতেই খাওয়া হয়েছে, এখন খিদে নেই। আজলান যেন জানতো কি উত্তর দিবে, তাই সে পাত্তা না দিয়ে কিছু বলার আগেই গাড়ি থেকে বেরিয়ে গেল। ওদের সাইডে এসে দরজা খুলে দিয়ে বলল, খিদে পেলে কি ফুচকা খেতে হয় নাকি? ওটা তো মনের খোরাক। আর আদনানও তো একটু বাইরে নামতে চায়, তাই না আব্বু? আজলান এবারও আদনানকে নিজের পক্ষে টেনে নিল। আদনান তো ঘুরতে যাবে ভেবে খুশিতে মাথা নাড়ল। আদনানকে নাওমির কোল থেকে নিয়ে আজলান বলল, নেমে এসো। তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে আমি তোমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছি। একটু ফ্রেশ বাতাস গায়ে লাগাও। নাওমি আর না করলো না। সত্যি ফ্রেশ বাতাস দরকার, এমন পরিবেশ দরকার যেখানে সে যেন কোনো চিন্তা দুশ্চিন্তা ছাড়াই শ্বাস নিতে পারে, যেখানে তার হারানোর ভয় থাকবে না। সেও তো চায় প্রিয় মানুষগুলোর সাথে ভালো থাকতে, কিন্তু পরিস্থিতি তার সাথে এমন করে কেন? নাওমি গাড়ি থেকে নেমে একটু হেঁটে যেতেই দেখলো আজলান আদনানকে নিয়ে নিজের কোলের সাথে জাপটে ধরে এক হাত দিয়ে আগলে রেখেছে। আদনান আজলানের কাঁধে হাত রেখে বড় বড় চোখ করে চারপাশ দেখছে। আজলান হেসে ওকে কিছু বলছে, আদনানও খিলখিল করে হাসছে। আজলান পেছন ফিরে ওকে হাত দিয়ে ইশারা করে ওদিকে যেতে। দোকানের এক কোণে তুলনামূলক একটু নিরিবিলি জায়গায় ওরা বসলো। আজলান 2 প্লেট স্পেশাল ফুচকার অর্ডার দিয়ে নাওমির মুখোমুখি বসলো। আমি জানি নমি, তোমার এই হুট করে চলে আসার পেছনে অনেক দ্বিধা আর অস্বস্তি কাজ করছে। তুমি হয়তো ভাবছো সবকিছু বড্ড তাড়াহুড়ো করে হয়ে গেল, কিন্তু বিশ্বাস করো, আদনানের মুখের দিকে তাকিয়ে আর তোমার ওই পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়ে রাখার সাহস আমার ছিল না। যা হয়েছে তাতে আমাদের কারো হাত ছিল না, কিন্তু এখন তো আমরা একসাথে থাকার চেষ্টা করতেই পারি।
নাওমি মাথা নিচু করে বসে রইল। আজলান যা বুঝতে চাইছে তা নাওমি নিজেও জানে। দোষ তো আজলানের একার ছিল না, পরিস্থিতিটাই এমন ছিল যে ওদের আলাদা হতে হয়েছিল। আজলানও তো এই 3টে বছর কম কষ্ট পায়নি। তা ওর এই উসকুস চাহনি আর আদনানের প্রতি নিখাদ মায়াই বলে দিচ্ছে। সে নিচু স্বরে বলল, আমি আপনাকে দোষ দিচ্ছি না আজলান। আমি শুধু ভাবছি হুট করে সবকিছু আগের মতো গুছিয়ে নেওয়াটা কতটা সহজ হবে। আমাদের মাঝে যে সময়টা হারিয়ে গেছে সেটা তো আর ফিরবে না। সহজ না হোক, সহজ করার চেষ্টা করতে হবে। চেষ্টা করলে তো হবেই। হুম। হারিয়ে যাওয়ার সময়টা আমরা ফিরিয়ে আনতে পারবো না নমি, কিন্তু সামনের সময়টা তো আমরা চেষ্টা করলে নিজেদের মতো কাটাতে পারবো। আমরা দুজনেই পরিস্থিতির শিকার ছিলাম, কিন্তু এখন আর সেই পরিস্থিতি আমাদের উপর নিয়ন্ত্রণ চালাতে পারবে না। তুমি শুধু একটু ভরসা রাখো। নাওমি মাথা নাড়ল। পুচকা এসে গেলে আদনানের মধ্যে একটু পুচকার দিকে হাত বাড়াতেই আজলান হেসে উঠে ওটাকে ভেঙে আদনানের মুখে ছোট্ট একটা টুকরো তুলে দিল। ঝাল কিন্তু, খেয়ে কান্নাকাটি করতে পারবি না। আদনান খেতে খেতেই বাবার দিকে তাকালো। কি বলতে চাইছে এই লোক? আমাকে খেতে দিবে না? দেখি কেমনে না দিয়ে খাই। আদনানের চাউনি দেখে হেসে ফেললো আজলান। কিরে, এমন বাঘা চাউনি দিচ্ছিস কেন? বাপের উপর রাগ? আজলান আদনানের গোল গোল গাল দুটো আলতো করে টিপে দিয়ে আবার হেসে উঠল। এবার নাওমি পাশ থেকে উত্তর দিল, বাঘ বলেছেন তাই বাঘা চাউনি দিচ্ছে, সিম্পল। এহেন জবাবে আজলান ভ্রু কুচকে তা বলল, বাঘের ছানা বলেছি, বাঘ নয়। বাঘের ছানা নিশ্চয়ই হাতি হবে না? আজলান নাওমির এই চট জলদি জবাব শুনে থমকে গেল। পরক্ষণেই ঠোঁটে হাসি ঝুলিয়ে বলল, বাহ, যুক্তিতে তো দেখছি আগের মতোই অপরাজেয় আছো। এক চিলতেও ধার কমেনি। ধার কমবে কেন? পরিস্থিতিতে পড়ে মানুষ অনেক কিছু হারায়, কিন্তু নিজের স্বভাব তো আর বদলে ফেলে না, বরং প্রয়োজনে ধার বাড়িয়ে ফেলে। কথাটা বলতে বলতে নাওমি চোখ দুটো ক্ষণিকের জন্য আজলানের চোখের ওপর স্থির হলো। আজলান চাইল না পরিবেশটা আবার সিরিয়াস হোক। সে মজা করে বলল, তাহলে বাঘের বাচ্চার মাও নিশ্চয়ই বাঘিনী। কথা ঘুরিয়ে ওর দিকে টেনে নিচ্ছে আজলান। ওর দিকে তাকিয়ে দেখলো মুখে দুষ্টু হাসি ঝুলছে। নাওমি ফুচকার বাটি টেনে নিয়ে বলল, আপনার এই কথার মারপ্যাচ চটপট বন্ধ করুন তো। আদনানকে ফুচকা খাওয়াচ্ছেন, খাওয়ান, এটা নিয়ে আবার আমার দিকে টেনে আনার কোনো মানে হয় না। আজলান শব্দ করে হেসে উঠল। নাওমি এই লজ্জা মিশ্রিত রাগ আর অস্বস্তিটুকু দেখতে ওর ভীষণ ভালো লাগছিল। শুনলি আপু, তোর মা কিন্তু যুক্তিতে হেরে গেলেই রেগে যায়। তুই বড় হয়ে অন্তত বাপের মতো ঠান্ডা মাথার কথা বলা শিখিস। আদনান তখন মুখের ভেতর টুকরো গিলে ফেলে বড় বড় চোখ করে বাবার দিকে তাকালো। মা শব্দটাও খুব ভালো বোঝে। ও আজলানের কোল থেকে ঘাড় ঘুরিয়ে নাওমির দিকে দুহাত বাড়িয়ে দিয়ে আবছা স্বরে বলল, মা। নাওমি হেসে বলল, বাবা। টেনে বলার সুযোগ শুনে খিলখিল করে হেসে উঠল আদনান। আজলান জ্বলে উঠে বলল, মায়ের নাম ধরতেই মা করে উঠছিস কেন রে? বাবা বলতে পারিস না? আজলানের এমন হুট করে জ্বলে ওঠা আর আদনানের সাথে করা এই কৃত্রিম রেষারেষি দেখে নাওমি এবার নিজের হাসি চেপে রাখতে পারল না। একটু পর আশেপাশে তাকিয়ে নাওমি বলল, এবার বোধহয় আমাদের ফেরা উচিত। আজলান উঠে দাঁড়িয়ে নাওমির কোলে আদনানকে দিয়ে বলল, তোমরা বসো, আমি বিলটা দিয়ে এক্ষুনি আসছি। আজলান চলে যেতেই নাওমি নিজের ভাবনায় ডুব দিল। এতগুলো বছর পর এই চিরচেনা ঘর সংসার ভাবতেই শিউরে উঠছে সে। পারবে সব আগের মতন মানিয়ে নিতে? আজলান যখন বিল মিটিয়ে ফিরে এলো তখন নাওমি আদনানকে কোলে নিয়ে চুপচাপ রাস্তার ওপারে ব্যস্ততার দিকে তাকিয়ে রইল। ওর বিষণ্ণ চোখ আর মুখের সূক্ষ্ম ভাবান্তর দেখে আজলান ঠিকই বুঝলো মেয়েটা আবার কোনো পুরনো গোলকধাঁধায় হারিয়ে গেছে। সে এসে আদনানের নরম তুলতুলে গালে নিজের তর্জনী দিয়ে আলতো টোকা দিয়ে মৃদু স্বরে বলল, কি ব্যাপার, মা বেটা মিলে কি আমার নামে কোনো চক্রান্ত করছো? চলো এবার ওঠা যাক।
আদনান গালে হাত দোলে খুব মুখ ফুলিয়ে বলল। মালে মা। আদনানের কাণ্ড দেখে আজলানের চোখ তো চরক গাছ। সে নিজের বুকে হাত দিয়ে চরম বিস্ময় নিয়ে বলল। কি, আমি তোকে মারলাম কখন? একটু আদর করে গালটা টিপে দিয়েছি বলে তুই মায়ের কাছে আমার নামে এই মিথ্যা অপবাদ দিচ্ছিস? এখনই এত বড় চালবাজ? আদনান যেন বাবার উপর খুব চটেছে। বলে ও নাওমির বুকে মুখ লুকিয়ে ফেলল। নাওমি আদনানের পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার ছেলে আজলানের দিকে তাকালো। ওর চোখে আর ঠোঁটে তখন দুষ্টুমির হাসি। সে আজলানকে শুনিয়ে শুনিয়ে আদনানকে বলল। বাপ, কি সাহস, আমার ছেলেকে মারে! আজলান একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে কপালে হাত দিল। মুখে কৃত্রিম আফসোস আর হাড়ের গ্লানি ফুটিয়ে বলল। বুঝতে পেরেছি, প্রথম দিনেই কোর্ট কাছারি বসিয়ে আমাকে আসামি বানিয়ে দেওয়া হলো। মা বেটা মিলে এই সংসারে আমার উপর যে কি জুলুম চালাবে তা এখন থেকেই টের পাচ্ছি। চলেন, এবার বাসায় যেতে হবে। ওরা গাড়ির দিকে চলে গেল। এতগুলো বছর পর আবার সেই চিরচেনা ঘর সংসার। আজলানের চেনা পরিধি সব কিছুই ভাবতেই ওর বুকের ভেতরটা এখনও একটু দুরু দুরু কাঁপছে ঠিকই, কিন্তু আজলানের এই সহজ করে নেওয়ার চেষ্টা ওকে এক নতুন শক্তি দিচ্ছিল। পরিস্থিতি ওদের আলাদা করেছিল ঠিকই, কিন্তু আজ সেই পরিস্থিতিকে বুড়ো আঙুল দেখিয়ে ওরা আবার এক হওয়ার দিকে এগিয়ে চলেছে। খুব বেশিক্ষণ লাগলো না, তারা আজলানের বাসায় হাজির হয়ে গেল। আজলানের মা তাদেরই অপেক্ষাতেই ছিল। নাওমিকে দেখতেই তিনি ছুটে এলেন। নাওমি আর আদনানকে ফিরে আসতে দেখে চোখের পানি ছেড়ে দিলেন। আজলান ওদের থামতে বলে বলল। আম্মু, কাঁদা বন্ধ করো। দেখছো না তোমার নাতি ঘুমাচ্ছে? নাইনা বেগম নাওমিকে ছেড়ে আদনানের দিকে তাকালো। ওনার এবার মনে হচ্ছে বাড়িটা পরিপূর্ণ হয়েছে। এতদিনে এই একলা নিস্তব্ধ বাড়িতে কোলাহল ফিরবে। নাওমি ভেতরে গেল। পরিবেশ পুরনো হলেও অনুভূতিগুলো যেন নতুন, সেই প্রথম দিনের মতো, যেদিন প্রথমবার আজলানের হাত ধরে এই পরিবারে প্রবেশ করেছিল। এইবারও যেন ঠিক তাই। নমি, তুমি আদনানকে নিয়ে রুমে আসো, ফ্রেশ হয়ে একটু রেস্ট নাও। হ্যাঁ, সেটাই ভালো, জানো মি। নাওমি সাই জানিয়ে আজলানের পিছু পিছু গেল। ওদের একসাথে যেতে দেখে নাইনা বেগম মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। আল্লাহ, তুমি আমার কথা শুনেছ, আমার ছেলেটার জীবনে সুখের পথ দেখাচ্ছ। আমার দোয়া কবুল হচ্ছে। এইবার আর কোনো চিন্তা নেই আমার। ওরা যেন একসাথে ভালো থাকে। নাওমি আজলানের রুমে ঢুকতেই মনে হলো পুরনো অতীত ফিরে গেল। সে সব কিছু যেন আগের মতোই আছে, শুধু ঘরের এক কোণে একটা কাঠের সুন্দর ছোট্ট দোলনা রাখা, যা দেখলে বোঝা যায় আদনানের কথা মাথায় রেখেই ওটা আনা হয়েছে। আজলান খুব সাবধানে নাওমির কোল থেকে ঘুমন্ত আদনানকে নিজের চওড়া দু হাতে তুলে নিল। তারপর বিছানার চরম চাদরে আলতো করে শুইয়ে দিল। ওর গায়ের ওপর পাতলা একটা কম্বল টেনে দিল। ওর চুলে বিলি কেটে দিয়ে নাওমিকে বলল। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি পাশের রুমের ওয়াশরুমটা ব্যবহার করছি। নাওমি মৃদু মাথা নাড়ল শুধু। আজলান রুম থেকে বেরিয়ে যেতে নাওমি একবার চারপাশে চোখ বুলালো। এই চেনা মানুষটাকে ভুলে থাকার কত শত ব্যর্থ চেষ্টা করেছে, কিন্তু আজ যখন সে সত্যিই এখানে ফিরে এসেছে তখন ওর মনে হচ্ছে এই ঘরের প্রতিটা ধূলিকণাও যেন ওর চেনা। সে ধীর পায়ে আলমারির সামনে গিয়ে দাঁড়ালো। পাল্লাটা খুলতেই ও চমকে উঠল। নাওমি পুরনো ব্যবহৃত অনেক থ্রি পিস এবং শাড়ি এখনও এখানেই আছে। সে ছুঁয়ে ছুঁয়ে দেখলো সেসব, তারপর ব্যাগ খুলে নিজের জামা নিয়ে ওয়াশরুমে চলে গেল। আজলান একটু পর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে চুল মুছতে মুছতে রুমে ঢুকলো। ওড়না দিয়ে চুল মুছতে থাকা নাওমিকে দেখে ও দরজার কাছেই থমকে দাঁড়ালো। সে এক দৃষ্টিতে নাওমির দিকে তাকিয়ে রইল। নাওমি আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুলগুলো আলতো করে মুছছিল। আয়নায় প্রতিবিম্বে সে খেয়াল করলো আজলান দরজার কাছে এসে থমকে দাঁড়িয়েছে। ওর পরনে একটা ট্রাউজার আর ধূসর রঙের টি শার্ট। মাথা থেকে চুইয়ে পড়া পানির দু একটা ফোঁটা ওর কলার বনে এসে পড়ছে। আয়নার ভেতরে দিয়ে দুজনের চোখাচোখি হতেই নাওমি চট করে চোখ সরিয়ে নিল।
বুকের ভেতর এক অদ্ভুত অস্বস্তি আর স্পন্দন টের পেল সে। নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে চুল মোছা থামিয়ে ওড়নাটা ভালো করে গায়ে জড়িয়ে নিল। আজলান অবশ্য নিজের দৃষ্টি সরালো না। সে ধীর পায়ে ঘরের ভেতরে এগিয়ে এলো। আলমারির একটা পাল্লা খুলে বলল, এখানে আরো একটা এক্সট্রা তোয়ালে ছিল। নাওমি চুপ রইল। আজলান তোয়ালে বের করে ওর দিকে এগিয়ে গিয়ে বলল, চুলগুলো ভালো করে শুকিয়ে নাও নমি, নয়তো আবার ঠান্ডা লেগে যাবে। তোমার তো আবার একটুতেই সাইনাসের সমস্যা বাড়ে। নাওমি অবাক হলো বটে, এত কিছু মনে রেখেছে। নাওমি ভেবেছিল সময়ের সাথে সাথে হয়তো অনেক কিছুই আবছা হয়ে গেছে, কিন্তু আজলানের এই সহজভাবে মনে রাখাটা ওকে ভীষণভাবে অবাক করলো। নাওমি নিজের বিস্ময়টুকু আড়াল করার জন্য চট করে ফ্যানের রেগুলেটরটা 1 পয়েন্ট বাড়িয়ে দিয়ে বলল, ফ্যানের বাতাসেই শুকিয়ে যাবে। আজলান নিজের চুল মুছে তোয়ালে বারান্দায় মেলে দিয়ে এসে খাটের এক কোণে গিয়ে বসলো। বিছানায় আদনান এক হাত ছড়িয়ে এক পা বাঁকিয়ে মুখটা একটু হাঁ করে বেশ আরাম করে ঘুমাচ্ছে। আজলান আলতো করে ছেলের কপালে হাত রেখে ওর এলোমেলো চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলল, এভাবে কে ঘুমায়? তবে ঘুমানোর স্টাইলটা ভীষণ আদুরে। পরক্ষণেই আবার বলল। কে ঘুমায় বললে হয় না? তারপর নাওমির দিকে তাকিয়ে বলল, জানেন ম্যাডাম, আপনার এই ছেলের ঘুমের স্টাইল কিন্তু হুবহু আমার মতো। আমিও নাকি ছেলেবেলায় এভাবেই এক পা উপরে তুলে হা করে ঘুমাতাম। আম্মু প্রায় এই নিয়ে খ্যাপাতো আমাকে। রক্ত বলে কথা, ফাঁকি দেবে কোথায়? নাওমি হাসলো ওর কথা শুনে। আজলান যথাসম্ভব ওকে আগের মতো করতে চাইছে, এটা বুঝতে পারছে। তাই সে চিন্তা করলো এইবার আর কিছু নিয়ে চিন্তা করবে না সে। নিজের জন্য বাঁচবে সে। যা হবে দেখা যাবে। এই দেখা যাবে টাই যে এত দ্রুত ফলে যাবে তা বোধহয় বুঝতে পারেনি নাওমি। আজলান উঠে দাঁড়িয়ে বলল, খেতে আসো, আম্মু অপেক্ষা করছে বোধহয়। আদনান উঠলে ওকে তখন খাইয়ে দেওয়া যাবে। আসছি। আজলান রুম থেকে বেরোতেই নাওমি চুলগুলো বেঁধে ওড়না মাথায় দিয়ে আদনানের দুই পাশে দুটো বালিশ রেখে রুম থেকে বেরোনোর প্রস্তুতি নিল। বের হওয়ার জন্য পা বাড়াতেই তার ফোন বেজে উঠল। নাওমি বিড়বিড় করে বলল, এই অসময়ে কি কল দিল? তুহি নাকি? ফোন নিয়ে আননোন নাম্বার দেখে সে না বুঝেই কল রিসিভ করলো। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওপাশ থেকে কোনো সালামের উত্তর এলো না। তার বদলে ভেসে এলো এক কর্কশ কণ্ঠস্বর। কোনো ভূমিকা ছাড়াই ওপাশের মানুষটা হিসিয়ে খ্যাপা স্বরে বলে উঠল, তোকে না মানা করেছিলাম আদনানের সাথে সম্পর্ক না রাখতে? ছেলের জীবনের মায়া নেই তোর? বড্ড স্বার্থপর তো তুই। নাওমি থমকে গেল। যেটা থেকে পালাতে চাই সেটাই তার কাছে এসে হানা দেয়। কেন আজ আবার সেই বিভীষিকা ওর সামনে এসে দাঁড়িয়েছে? নাওমি শক্ত কণ্ঠে বলল, কে আপনি? কেন বারবার কল দিচ্ছেন আমাকে? আমি কে সেটা তোর জানার দরকার নাই। তুই কালকে তোর ছেলেকে নিয়ে বের হয়ে যাবি ওই সংসার থেকে। কোথায় থেকে তুই আইলের চোখে পড়েছিলি? কেন পড়েছিস? হ্যাঁ পড়েছিস তো পড়েছিস। এই ছেলেটাকে নিয়ে পড়তে হলো তোর? ছেলেটা কি আসলে আইলের নাকি? নাওমি রেগে কর্কশ কণ্ঠে বলল, মুখ সামলে কথা বলবেন। আমার ছেলেকে নিয়ে বাজে কথা বললে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। ওপাশ থেকে হাসির আওয়াজ শোনা গেল। আগে ছেলেকে বাছা, তারপর। আহিলের কাছে গিয়ে তেজ বেড়ে গেছে দেখছি। নাওমিকে কিছু বলতে না দিয়েই কল কেটে দিল। নাওমি দোটানায় পড়ে গেল। কি করবে কিচ্ছুই যেন মাথায় আসছে না। এর মধ্যে বাইরে থেকে আহিলের গলার স্বর শোনা গেল, নমি, আসছো না কেন? যাবে না? নাওমি বড় বড় শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করে রুম থেকে বেরিয়ে গেল। ডাইনিং রুমে ওরই জন্য অপেক্ষা করছিল আহিল আর নয়না বেগম। আয় বস, খেয়ে নে। আদনান উঠলে তো আবার ওকে খাওয়াতে গিয়ে তুই খেতে পারবি না। নাওমি কিছুক্ষণ আগের ঘটনা মাথা থেকে ঝেড়ে ফেলে চেয়ার টেনে বসতে বসতে হেসে বললেন, না আম্মা, আদনান খাবার নিয়ে ডিস্টার্ব করে না। নয়না বেগম নাওমির পাতে গরম ভাত বেড়ে দিতে দিতে স্নেহের সুরে বললেন, তা তো করবেই না।
আমার নাতিটা যেমন আদুরে তেমনই শান্ত হয়েছে, কিন্তু তোর তো নিজের শরীরের দিকেও একটু তাকাতে হবে। কেমন শুকিয়ে গিয়েছিস। পাশ থেকে আহিল বলল, দেখতে হবে তো, আমার ছেলে আমার মতোই হয়েছে, একদম ডিস্টার্ব করে না। নয়না বেগম আর চোখে তাকিয়ে ব্যঙ্গ করে বললেন, হ্যাঁ বাবা, তুই তো একদম শান্ত ছিলি, তাই তো এলাকার সবাই তোর নামে নালি শান্ত, তাই না? সকালের খাবার খাওয়াতে দুপুর আর দুপুরের খাবার খাওয়াতে রাত হতো।